প্রশ্ন আছে প্রথম চ্যাপ্টার থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রত্যেকে বইটা বার করো, অনুশীলনী যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যেটা আছে দেখো, তোমাদের যেটা দেওয়া আছে যে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটা করে দেওয়া আছে যে ভাষা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। অপশন প্রথমটা, তারপর একটা মুখের আওয়াজ, দ্বিতীয় তারপর হচ্ছে মানুষের কথোপকথন। তাহলে প্রথমটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে এটা করে দেওয়া আছে আমাদের। তাহলে কোনটা দিয়ে করতে হবে? কপিতে করতে হবে না, বুকেই করো পেন্সিল দিয়ে, যেটা ঠিক অপশন হবে সেটা দাগ দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা দেখো, চিত্রলিপি হলো ভাষাকে লিখে রাখার জন্য এক ধরনের প্রথম সংকেত, দ্বিতীয় অপশানে চিহ্ন, তৃতীয় হচ্ছে চিত্র সংবলিত সংকেত। কোনটা হবে? কোনটা হবে বলো? যে চিত্রলিপি হলো ভাষাকে লিখে রাখার জন্য এক ধরনের সংকেত, চিহ্ন, না চিত্র সংবলিত সংকেত? কপিতে লিখতে হবে না, পেন্সিল দিয়ে বইয়েতেই টিক চিহ্ন দাও। 3 না 2, কোন অপশনটা হবে? চিহ্ন হবে না চিত্র সংবলিত সংকেত হবে? ভাষাকে লিখে রাখার জন্য চিহ্ন, অর্থাৎ অপশন 2, দ্বিতীয় অপশনটা ঠিক, 3 নম্বরটা নয়। ঠিক আছে? তাহলে ভাষাকে লিখে রাখার জন্য এক ধরনের চিহ্ন, এটা হবে ঠিক অপশন, অর্থাৎ 2এরটা হচ্ছে এখানে ঠিক উত্তর। 2এরটা ঠিক উত্তর। 3 মানে গয়ের এখানে ব্যাকরণ পাঠের প্রধান উদ্দেশ্য শুদ্ধ ভাষা ব্যবহার করা, বক্তৃতা দেওয়া, শুদ্ধভাবে লেখা। কোনটা হবে? ব্যাকরণ পাঠের প্রধান উদ্দেশ্য হলো শুদ্ধ ভাষা ব্যবহার করা, বক্তৃতা দেওয়া, শুদ্ধভাবে লেখা। ইয়েস, তাহলে প্রথম অপশনটা হচ্ছে ঠিক, শুদ্ধ ভাষা ব্যবহার করা। একের অপশনটা হচ্ছে ঠিক উত্তর, মানে শুদ্ধ ভাষা ব্যবহার করা। হয়েছে প্রত্যেকের? নেক্সট ঘ, চিত্রলিপির পরিবর্তিত রূপ ধ্বনি, বর্ণ আর লিপি। কোনটা? চিত্রলিপির পরিবর্তিত রূপ ধ্বনি, না বর্ণ, না লিপি? কোনটা? অনেকে 3 বলছো, অনেকে 2 বলছো, তাহলে কোনটা হবে? বর্ণ না লিপি? পরিবর্তিত বলেছে। দেখো, লিপি বললে তো পরিবর্তিত কি করে হচ্ছে? চিত্রলিপি তো বলাই আছে, তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী স্তর কোনটা? পরবর্তী স্তরে আসে বর্ণ। চিত্রলিপি থেকে পরিবর্তিত হয়ে তার পরের স্তরে বর্ণ আসে, তাহলে বর্ণটা হচ্ছে সঠিক উত্তর, অপশন 2। প্রাচীন মিশরে লেখার জন্য ব্যবহার করা হতো প্যাপিরাস না তালপাতা? কোনটা ব্যবহার করা হতো? প্যাপিরাসের ব্যবহার হতো না তালপাতার ব্যবহার হতো? তাহলে মিশরে ব্যবহার করা হতো কোনটা? প্যাপিরাসের ব্যবহার করা হতো। আমাদের দেশে তালপাতায় লেখা হতো, প্রথম দিকে তালধ্বজ অর্থাৎ তালপাতাতে লেখা হতো। চ, আগেকার দিনে আমাদের দেশে লেখার জন্য ব্যবহার করা হতো তালপাতা না কলাপাতা? পরের কোশ্চেনই আছে দেখো, তাহলে কোনটা ব্যবহার করা হতো? তালপাতা ব্যবহার করা হতো, অপশন 1, একেরটা ঠিক উত্তর। নেক্সট ছ, লাস্টের প্রশ্নটা, বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ না লোকগাথা? কোনটা হবে? তাহলে আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, অপশন 1। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? তো এখান পর্যন্ত প্রত্যেকের হয়েছে, কারো বাকি আছে এমসিকিউ গুলো? এমসিকিউ গুলো করতে কারো বাকি আছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট আছে দেখো, 2 এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে কোশ্চেন আনসার করতে হবে, এগুলো কপিতে করবে প্রত্যেকে। ঠিক আছে? এগুলো কপিতে লিখবে। আমি করে দিয়েছি দেখো। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন যেটা আছে যে ভাষা কাকে বলে, তাহলে কি লিখবো আমরা? আমি শুধু উত্তরটা লিখছি এখানে, যে 2 এর দাগের ক, এটা লিখবে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত
শব্দের সাহায্যে উচ্চারিত মনের ভাব প্রকাশকারী মনের ভাব প্রকাশকারী অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে কি লিখেছো এটা নিশ্চয়ই স্যার বাকযন্ত্র না দেখো বাক আর বাক যদি একটা লেখো তাহলে সেখানে অন্যটা লিখলে কি করতে হবে তোমাকে হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে কোনটায় তোমার হসন্ত ব্যবহার করবে কোনটায় হসন্ত করবে না সেটা বলে দিচ্ছি আমি দেখো বাক শব্দটার মানে কি বাক শব্দের মানে হচ্ছে কথা ঠিক আছে তাহলে বাকযন্ত্র যখন লিখবে তখন এখানে আমি যেটা লিখেছি এখানে হসন্ত ব্যবহার হবে না যদি তুমি কয়েক জায়গায় গ লেখো তাহলে গয়ের নিচে একটা হসন্ত দিতে হবে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে বাকযন্ত্র যদি লেখো বয়াকার গ যদি লেখো তাহলে গয়ের নিচে একটা হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে আর ক লিখলে হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে না বোঝা গেল আমি যেটা লিখেছি এটাই লিখবে আচ্ছা তাহলে ভাব প্রকাশকারী অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে বলে ভাষা এটা হয়ে গেল ভাষার সংজ্ঞা নিশ্চয়ই কি বললাম বুঝতে পেরেছো আমার কথাটা বুঝতে পেরেছো যদি বাকযন্ত্র লেখো তাহলে গয়ের নিচে হসন্ত দেবে আর যদি বাকযন্ত্র লেখো তাহলে হসন্ত দিতে হবে না আচ্ছা নেক্সট কোশ্চেন আছে কিভাবে ভাষার উৎপত্তি হলো ক্ষয়ের তাহলে কিভাবে উৎপত্তি হয়েছিল যে মানুষ যখন তার নিজের মনের ভাব প্রকাশ করার তাগিদ অনুভব করেছিল তখনই ভাষার উৎপত্তি হয়েছিল তাহলে সেটাই লিখতে হবে যে মানুষের মনের ভাব প্রকাশ করার তাগিদ দয়াকার গয়া হস্যই দ তাগিদ থেকেই ভাষার উৎপত্তি হয় কি বললাম যে মানুষের মনের ভাব প্রকাশ করার তাগিদ থেকেই ভাষার উৎপত্তি হয় এটা লিখতে হবে লিখে নাও দুটো নেক্সট কোশ্চেন আছে ব্যাকরণ কাকে বলে গয়ের এটা লিখবে যে কোনো ভাষা সম্পর্কিত দন্তস্ব ময়ে পয়ে কয়রে ফস্বইত নিয়ম কানুন যে গ্রন্থে লেখা থাকে তাকেই ব্যাকরণ বলে তাহলে কি বললাম কোনো ভাষা সম্পর্কিত নিয়ম কানুন যে গ্রন্থে লেখা থাকে তাকেই ব্যাকরণ বলে ঠিক আছে তিনটে হয়ে গেলে বলবে প্রত্যেকে
কয়েকটা হয়ে গেছে তো প্রত্যেকের, আশা করি কয়েকটা হয়ে গেছে। কয়েকটা মুছে দিয়ে লিখবো ওখানটায়, কয়েকটা মুছে দিয়ে ঘয়ের উত্তরটা লিখছি। ওকে, ঘয়ের প্রশ্ন আছে দেখো তোমাদের, যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, আমি কয়েকটা মুছে দিচ্ছি। তাহলে এখানে লিখবো ঘ, কোনো ভাষাকে সঠিকভাবে পড়তে, লিখতে বা বলতে গেলে ব্যাকরণ পাঠ প্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে কোনো ভাষাকে সঠিকভাবে পড়তে, লিখতে, হ্যাঁ সাইডে সরে গেছি বাবা, আমি লেখাটা লিখি, না হলে আমি সরবো কিভাবে। কোনো ভাষাকে তাহলে সঠিকভাবে পড়তে, লিখতে বা বলতে গেলে ব্যাকরণ পাঠ প্রয়োজনীয়। এটা ঘয়ের উত্তর। কমপ্লিট করো এখান পর্যন্ত, তারপরে যাচ্ছি পরেরটায়। আচ্ছা, আমি তারপরে ক্ষয়েরটা মুছে দিচ্ছি, এখানে ক্ষয়েরটা মুছে দিয়ে লিখছি। নেক্সট আছে দেখো, যে মাতৃভাষা কাকে বলে। তাহলে কি লিখবো আমরা, ওয়েরটা। তাহলে লিখবো আমরা শিশুকাল থেকে মায়ের মুখ থেকে শুনে যে ভাষা আমরা শিখি তাকে মাতৃভাষা বলে। তাহলে কি লিখলাম, শিশুকাল থেকে মায়ের মুখ থেকে শুনে যে ভাষা আমরা শিখি তাকে মাতৃভাষা বলে। এটা হয়ে গেল উময়ের উত্তরটা। নেক্সট, চ, মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি। তাহলে কি দরকার মাতৃভাষায়। আচ্ছা ঠিক আছে, ওয়েট করে আছি, লেখো। গয়েরটা কমপ্লিট করো সবাই, আমি গয়েরটা মুছে দেবো, দিয়ে তারপরে লিখবো ওখানে গয়ের জায়গাটায় চয়ের প্রশ্নটার উত্তর লিখব। মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি, যে দেখো মাতৃভাষায় যদি আমরা ব্যাকরণ পাঠ করি তাহলে ভাষা মানে মাতৃভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। ঠিক আছে, মাতৃভাষায় ব্যাকরণ পাঠ করলে কি করব, মাতৃভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে লেখো যে চয়টা, মাতৃভাষায় ব্যাকরণ পাঠ করলে
মাতৃভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। ঠিক আছে, তোমরা এটা জ্ঞান অর্জন করতে পারবো জায়গায় লিখতে পারো মাতৃভাষাকে সঠিকভাবে জানতে পারবো বা মাতৃভাষাকে সঠিকভাবে বুঝতে পারবো, যে কোনো একটা লিখবে ঠিক হবে। তাহলে মাতৃভাষায় ব্যাকরণ পাঠ করলে মাতৃভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো বা সঠিকভাবে বা মাতৃভাষাকে শিখতে পারবো, যে কোনো একটা। কারণ কোনো কিছু ভাষাকে লেখা বলা বা পড়ার জন্য ব্যাকরণ পাঠ প্রয়োজন। তাহলে একটা ভাষার যখন ব্যাকরণ পড়বো তখন সেই ভাষাটা আমরা লিখতে বলতে বা পড়তে পারবো। ঘয়েরটা প্রত্যেকের হয়ে গেছে, ঘয়েরটা কমপ্লিট হয়ে গেলে বলবে, ঘয়েরটাই মুছবে এখানে। ঘয়েরটা প্রত্যেকের হয়ে গেলে বলবে, ঘয়েরটা তাহলে মুছে দেবো আমি। কার হয়নি এখনো বাকি আছে? কার ঘয়েরটা করতে এখনো কার বাকি আছে? আচ্ছা, এখনো বাকি আছে প্রিন্সের, তাড়াতাড়ি লেখো। সৌম্যজিৎ এখনো সেই লেট, তাড়াতাড়ি। হাতে স্পিড বাড়াতে বলেছি না তোমাকে? তাড়াতাড়ি লেখো। ছয়ের আছে দেখো, বাংলা ভাষার কটি রূপ, সেগুলো কি কি? দেখো এটা তোমরা জানো প্রত্যেকে যে বাংলা ভাষার আমরা দুটো রূপ ব্যবহার করে জানি, যে একটা হচ্ছে কথ্য রূপ, অন্যটা হচ্ছে লেখ্য রূপ। তাহলে দুটো রূপ যাদের হয়ে গেছে তারা লিখে নাও যে বাংলা ভাষার দুটো রূপ, কথ্য রূপ আর লেখ্য রূপ। ঠিক আছে, বাংলা ভাষার তাহলে দুটো রূপ, কথ্য রূপ আর লেখ্য রূপ। তাহলে কি লিখবে? বাংলা ভাষার দুটি রূপ, কথ্য রূপ ও লেখ্য রূপ। লাস্ট প্রশ্ন যেটা আছে, গুরুচণ্ডালী দোষ কি? উদাহরণ দাও। দেখো আমরা পড়েছি কি যে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তো লিখতে হবে এটা যে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণকে বলে একটা হয়ে গেছে, মুছে দিচ্ছে একটা। সৌম্যজিৎ একটা হয়েছে লেখা, একটা লেখা হয়ে গেছে সৌম্যজিৎ। আচ্ছা, কৌস্তবের কি হয়নি? তাহলে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণকে বলে গুরুচণ্ডালী দোষ। ঠিক আছে, একটা উদাহরণ দিতে বলেছে, আমি আগের দিন একটা উদাহরণ বলেছিলাম তোমাদের পড়াতে গিয়ে, যে তোমরা সবাই মন দিয়া পড়াশোনা করবে। দেখো এখানে গুরুচণ্ডালী দোষ হয়ে গেছে, কারণ কি? এই যে দিয়া,
দিয়াটা সাধু ভাষা, আর করবে ক্রিয়াপদটা লিখছি চলিত ভাষা, মানে গোটাটা চলিত ভাষা, গোটাটা চলিত ভাষায়, শুধুমাত্র দিয়াটাকে আমি সাধু ভাষায় লিখলাম। সুতরাং এটা একটা গুরুচণ্ডালী দোষ। তোমরা সবাই মন দিয়া পড়াশোনা করবে বললে এখানে বাক্যটার মধ্যে গুরুচণ্ডালী দোষ ঘটেছে। ঠিক আছে? তাহলে প্রত্যেকের আমাদের যে চ্যাপ্টারটার যে প্রশ্নগুলো ছিল সবগুলোই কমপ্লিট হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটার আমাদের ফার্স্ট চ্যাপ্টার ব্যাকরণের শেষ। ব্যাকরণের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল নেক্সট দিন। তাহলে আমি বলেছিলাম যে এটা ঠিক আছে, ওয়েট করে আছি, আর যার লেখা হবে না আমি ইউটিউবে ভিডিও দিয়ে দেবো। নেক্সট দিন রামায়ণের ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে? রামায়ণটা শুরু করব, একটা করে চ্যাপ্টার বলেছি, শেষ হলে আর একটা চ্যাপ্টার শুরু, মানে বইয়ের চ্যাপ্টার শুরু করব। যদি লেখা কমপ্লিট না হয় তাহলে ইউটিউব থেকে দেখে নেবে, কারণ টাইম শেষ হয়ে গেছে, নেক্সট ক্লাস শুরু হবে। ঠিক আছে? আমি ইউটিউবে আপলোড করে দেবো ভিডিওটা।